হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা একটা খুবই রোমান্টিক একটা সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে ফ্লিপড। এবং এই সিনেমাটার কাহিনীর টাইমলাইন হচ্ছে আজ থেকে 75 বছর পূর্বে, 1950 সালের কাহিনী আর কি। এবং সিনেমাটার আইএমডিবি রেটও কিন্তু অনেক ভালো, 10-এ 7.7। তবে এই সিনেমাটি তৈরি করা হয়েছিল 2010 সালে একটা উপন্যাসের উপর ভিত্তি করে। তবে সমস্যা হচ্ছে কি, আমাদের বর্তমান যে অডিয়েন্স, তারা ভালো কাহিনীর সিনেমা নয়, তারা মূলত আবল তাবল মানে মনস্টার থাকবে বা মনে করো যে কি বলবো, কাল্পনিক কোনো জিনিস তারা বেশি পছন্দ করে। কিন্তু বাস্তবধর্মী সিনেমাগুলো জেনারেলি দেখা যায় আনলেও এটা হিট হয় না, চলে না। তো আমরা যেহেতু আমাদের যে কয়টা স্ক্রিপ্ট আছে, এই কয়টা স্ক্রিপ্ট শেষ করে আমরা ওইরকম মনে করো কাল্পনিক টাইপের সিনেমাগুলি আর কি আবার আনা শুরু করব। তো বাড়তি কোনো কথা না বলে চলো আমরা স্টার্ট করি। তবে তার আগে যদি ব্রেক থাকে সেটা তুমি স্কিপ করে মূল ভিডিওতে যাবে, এবং স্কিপ করবে হচ্ছে ডিসক্রিপশনে যাবে, ডুরেশনে ক্লিক করে তারপর তুমি স্কিপ করে চলে যাবে। গাইস, তোমরা গেম খেলতে পারো ক্রিকেক্স এর সাথে, এবং এখানে নতুন একটা অ্যাকাউন্ট খুললে পাচ্ছ 100টি ফ্রি স্পিন একদম ফ্রি। জন্মদিনে থাকছে বিশেষ গিফট, 1000 টাকা পর্যন্ত বোনাস, এবং সপ্তাহ জুড়ে স্লট রয়েছে, এবং 22,500 টাকা পর্যন্ত বোনাস জেতার সুযোগ রয়েছে। এবং প্রতিদিন জেটিভিতে 500% ডিপোজিট বোনাস, সর্বোচ্চ 5,000 টাকা পর্যন্ত। এবং বন্ধুকে রেফার করে প্রতি মাসে 3,77,777 টাকা পর্যন্ত রেফার বোনাস পাওয়া যেতে পারে। আর এই মেরিটরে জেতার সাথে সাথে 50,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাকের সুযোগ রয়েছে। এবং তুমি তোমার জেতা টাকা বিকাশ, নগদ, রকেট উপায়, ভারতে ফোন পে, গুগল পে, ইউপিআই এর মাধ্যমে দ্রুত এবং নিশ্চিন্তে লেনদেন করা যাবে। এবং পিন কমেন্ট থেকে বিনামূল্যে ক্রিকেক্সে রেজিস্টার করতে পারো এবং উপার্জনের যাত্রা শুরু করতে পারো। তবে আমরা যে বিজ্ঞাপন নিতেই না কেন, তোমরা জেনে শুনে বুঝে তারপর সেখানে যাবে। তো সিনেমার শুরুতে আমরা ব্রাইস নামের একটা ছেলেকে দেখি, যে তার জীবনের গল্প বলতে শুরু করে। আর ব্রাইস বলে, 1957 সালে আমি আমার পরিবারের সাথে যখন একটা বাড়িতে শিফট হই, তখন থেকে আমি একটা সমস্যা ফেস করতে শুরু করি। আর তখন আমাদের দেখানো হয় 7 বছরের ব্রাইস তার বাবা মায়ের সাথে নতুন বাড়িতে শিফট হয়েছে। আর ঠিক তখনই ওদেরই প্রতিবেশী পাশের বাড়ির একটা মেয়ে সেখানে আসে, যার নাম হচ্ছে জুলি। আর জুলি ব্রাইসের চোখের দিকে খুব পাগলের মতো তাকিয়ে থাকে। তো এরপর জুলি করে কি, একরকম আগ বাড়িয়ে ব্রাইসের গাড়িতে ওঠে এবং ব্রাইসের বাবার সাথে জিনিসপত্র নামানোর কাজে সাহায্য করতে যায়, মানে ব্রাইস এবং ব্রাইস মেয়েটি দুজনই। কিন্তু ব্রাইসের বাবা করে কি, ওদেরকে ওখান থেকে চলে যেতে বলে দুজনকেই। তো যাই, এরপর ব্রাইস তার নতুন বাড়ির ভেতরে যেতে চায়, কিন্তু জুলি ওর হাত ধরে ফেলে। তো ব্রাইস তো চমকে যায়, ভয় পেয়ে যায়। আর তখনই সেখানে ব্রাইসের মা চলে আসে, আর ব্রাইস করে কি, তার মায়ের পেছনে গিয়ে লুকিয়ে পড়ে। আর এরপর আমরা দেখি ব্রাইস আর জুলি একই স্কুলে পড়ে। তো জুলি সব সময় ব্রাইসের পেছনে তো লেগে রয়েছে মেয়েটা, এবং ব্রাইসের এটা খুব বিরক্ত লাগে। আর এটা দেখে স্কুলের সবাই জুলিকে নিয়ে ব্রাইসের সাথে মজা করতে থাকে। তো এইভাবেই কিছুদিন কেটে যায়, এবং জুলি এবং ব্রাইস দুজনেই ক্লাস 6-এ পড়ে। কিন্তু এখনো জুলি ব্রাইসের পেছনে লেগেই থাকে, কিন্তু এই কারণে ব্রাইস খুবই বিরক্ত। আর তাদের স্কুলে আরেকটা মেয়ে পড়ে, যাকে জুলি মোটেও পছন্দ করে না। এবং জুলি যাতে ব্রাইসের পেছনে আর না লাগে, এর জন্য ব্রাইস ঠিক করে সে ওই মেয়েটির সাথে প্রেমের অভিনয় করবে। তো এরপর ব্রাইস করে কি, ওই মেয়েটির সাথে ঘোরাঘুরি করে যাতে জুলিয়ার পেছনে না লেগে থাকে। কিন্তু জুলিয়াতে প্রচন্ড কষ্ট পায়। তবে ওই মেয়েটি যখন ব্রাইসের সাথে রুম ডেটে যেতে চায়, তখন ব্রাইস মেয়েটিকে সকল সত্যি কথা বলে, যে আমি আসলে জুলিকে ছাড়ানোর জন্য তোমার সাথে প্রেম করেছি বা নাটক করেছি। তো এই কারণে সে ব্রাইসকে একটা চড় মেরে সেখান থেকে চলে যায়। আর এর পরের দৃশ্যে দেখা যায় জুলি ক্লাসের বাইরের পেছনের সিটে বসে বারবার ব্রাইসের চুলের গ্রান নিচ্ছিল। আর এই জিনিসটা আমাদের নায়ক ব্রাইসের কাছে বেশ অদ্ভুত লাগে। তো এরপর জুলিও আমাদের গল্প শোনায়। জুলি বলতে শুরু করে, 1957 সালে ব্রাইস যখন প্রথমবার আমাদের পাশের বাড়িতে আসে, আমি তখন ওর চোখের দিকে তাকাই এবং ওর চোখে আমি হারিয়ে যাই। আর আমি বুঝতে পারি এটা ভালোবাসা। চিন্তা করো, 75 বছর আগে আমেরিকার পোলাপান কত এক্সপার্ট ছিল। এবং এরপর আমি ব্রাইসের সাথে তাদের বাড়ির জিনিসপত্র নামানোর কাজে ওর বাবাকে হেল্প করতে চেয়েছিলাম, কিন্তু ওর বাবা সেই কাজ আমাকে করতে দেয়নি। আর এরপর ব্রাইস যখন বাড়ির ভেতর চলে আসছিল, তখন আমি ওর হাত ধরে ফেলি, কারণ আমি ব্রাইসের সাথে আরো কিছুটা সময় কাটাতে চেয়েছিলাম। আর আমি ওই মুহূর্তে চেয়েছিলাম ব্রাইসকে ফার্স্ট কিস করতে। কিন্তু ঠিক তখনই ব্রাইসের মা চলে আসে, আর ব্রাইস ঘাবড়ে ভয় পেয়ে ওর মায়ের পেছনে লুকিয়ে পড়ে। আর তারপর জুলি আরো বলে, রাতে যখন আমি ঘুমাতে যাই, তখন আমার মা বলেছিল পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা নিজেদের অনুভূতির কথা কাউকে শেয়ার করতে পারে না, ইন্ট্রোভার্টেড টাইপের হয়। হয়তো ব্রাইসও তাদের মতো একজন। আর যখন থেকে আমরা একসাথে স্কুলে পড়ি, তখন থেকে আমি ব্রাইসের পেছনে লেগেছিলাম, কারণ ব্রাইসের সাথে আমার থাকতে সবসময় ভালো লাগতো। কিন্তু ব্রাইস যখন ক্লাসের ওই মেয়ের সাথে ডেট করে, যাকে আমি পছন্দ করি না, তখন আমার অনেক খারাপ লেগেছিল। কিন্তু মেয়েটা সব সত্য জানার পরে ব্রাইসকে যখন চড় মেরেছিল, তখন আমার খুব ভালো লেগেছিল। আর ব্রাইসের চুল থেকে সবসময় অনেক একটা সুঘ্রাণ আসতো, আর এই কারণে ব্রাইসের চুলে গ্রান নিতে আমার বেশ ভালো লাগে। আর তারপর আবার ব্রাইস করে কি, তার গল্প বলতে শুরু করে। ব্রাইস বলে, তখন থেকে আমার সমস্যা আরো বেড়ে যায় যখন আমাদের দাদা আমাদের বাড়িতে থাকতে একেবারে চলে আসে। দাদা সব সময় জানালার পাশে বসে জুলিদের বাড়ি দেখতো। সে আমার সাথে খুব কম কথা বলতো। তবে একদিন দাদা আমাকে তার কাছে ডাকে এবং তার হাতে থাকা নিউজ পেপার দেখায়, যাতে জুলির ছবি ছাপা হয়েছিল। তো ব্রাইস তখন ওর দাদাকে জানায় যে বাস স্টপেজের কাছে অনেক বড় একটা বট গাছ রয়েছে, আর ওই গাছটা জুলির বেশ পছন্দের ছিল। এবং জুলি সব সময় এই গাছের উপরে উঠে বসে থাকতো, এবং জুলি অনেকবার আমাকে ওই গাছে উঠতে ডেকেছে, কিন্তু আমি যাইনি। কিন্তু একদিন সরকারি কর্ম
কর্মকর্তারা যখন এই গাছটি কাটতে চলে আসে তখন জুলি করে কি গাছের উপরে উঠে বসেছিল এবং জুলি আমাকেও গাছে উঠতে বলেছিল যাতে গাছটা না কাটা পড়ে, কিন্তু আমি না উঠে স্কুল বাসে চলে যাই। তবে জুলির কারণে সেই দিন ওই গাছ কাটা হয়নি, আর এজন্যই জুলির ছবি পত্রিকায় ছাপা হয়েছে। তো এই কথা শুনে ব্রাইসের দাদা জুলিকে বেশ পছন্দ করা শুরু করে, আর ব্রাইসকে বলে তুমি অনেক ভাগ্যবান যে জুলি তোমার বান্ধবী বা বন্ধু। তো পরের দিন ব্রাইস যখন স্কুলে যায় তখন দেখে জুলি উদাস হয়ে বসে রয়েছে। আসলে কারণটা হয়েছে ওই গাছটা কেটে ফেলা হয়েছে, যে গাছটি জুলি বাঁচিয়ে রাখতে চেয়েছিল। তো এসব দেখে ব্রাইস মনে মনে ভাবে আমি জুলিকে গিয়ে একটু সান্ত্বনা দিব, কিন্তু পরে আবার ব্রাইস ভাবে আমি যদি ওকে সান্ত্বনা দিতে যাই তাহলে ও আবার ভেবে বসবে আমি জুলিকে ভালোবাসি, ও ভুল করে বসবে। আর ওইদিকে আমরা দেখতে পাই জুলি আবারও তার নিজের গল্প বলছে, আমার বাবা একজন পেইন্টার, সে অনেক ভালো পেইন্টিং আগে। আর একদিন যখন আমি বাবার কাছে যাই তখন বাবা আমাকে বলে তুমি সব সময় ব্রাইসের কথা বলো। জুলি তখন বলে ব্রাইসের চোখ আর হাসি আমার অনেক ভালো লাগে। আর তখন আমার বাবা আমাকে বলেছিল আচ্ছা তুমি কখনো কারো বাইরের চেহারা বা কোয়ালিটি দেখে পছন্দ করতে পারো না, আগে তোমাকে তার ক্যারেক্টার বা সবকিছু সম্পর্কে জানতে হবে। মানুষকে বাইরে থেকে যা দেখা যায় সেটা দেখে কখনো প্রেমে পড়তে হয় না। তো সেদিন জুলি তার বাবার কথার অর্থ বুঝতে পারেনি। তো এরপর একদিন একটা ঘুড়ি করে কি একটা গাছের ডালে আটকে যায়, আর এটা সেই গাছ যে গাছটা জুলি কাটতে বাধা দিয়েছিল, মানে এটা পুরনো কথা আর কি, আগের কথা। তো জুলি যখন ঘুড়ি নামাতে গাছ উঠে তখন সেই গাছ থেকেও পুরো শহর ভালো মতো দেখতে পেয়েছিল। এবং এরকম একটা এক্সপিরিয়েন্স আমারও রয়েছে। আমার আগে ছোটবেলায় মন খারাপ হলে আমাদের বাড়ির মধ্যে একটা দেবদারু গাছ ছিল, দেবদারু গাছ অনেক লম্বা হয়, আমি সেই গাছের মাথায় একটা বাসা করেছিলাম। স্কুল ফাঁকি দিয়ে আমি করতাম ওই গাছে বসে থাকতাম, আমার মায় মনে করছে স্কুলে গিয়েছি, টাইম শেষ, দুপুরবেলা নেমে এসে খেয়ে আবার গাছে পালিয়ে থাকতাম, 4টার সময় বাড়ি এসে বসতাম। সিরিয়াসলি গাছটার কথা আমি কখনো ভুলবো না। এবং পুরো গ্রামে কোনো বিল্ডিং নাই, ওই গাছটার মাথায় আমি যখন বসতাম পুরো গ্রামটা অন্যভাবে দেখাতো। আমি মনে হয় ফার্স্ট পার্সন যে আমার গ্রামের অত উপরে উঠেছিল আর কি, কারণ তখন আমাদের এখানে কোনো টাওয়ারও হয়নি। তো যাই হোক জুলির কাছে ওই গাছের ওপর থেকে সৌন্দর্য দেখতে বেশ ভালো লাগতো। আর এরপরে জুলিও সময় পেলে ওই গাছে উঠে শহর দেখা শুরু করে। কিন্তু যেদিন সরকারি কর্মচারীরা গাছ কাটতে আসে ওই দিন জুলি ইচ্ছে করে গাছ আরো বেশিক্ষণ বসেছিল যাতে গাছটা না কাটা পড়ে। এবং জুলি তখন ব্রাইসের কাছে সাহায্যও চেয়েছিল, কিন্তু ব্রাইস ওকে সাহায্য না করে চলে যায়, আর এই কারণে জুলির বেশ খারাপ লেগেছিল। আর এরপর আমরা দেখতে পাই জুলির বাবা করে কি সেই গাছের পেইন্টিং আঁকে এবং জুলিকে দেয়, আর এতে জুলির অনেক ভালো লাগে। এবং জুলি তখন বুঝতে পেরেছে ব্রাইসকে সে যতটা ভালো মনে করে বা যতটা ভালো ভেবেছে ব্রাইস অতটাও ভালো নয়, খুবই অ্যারোগ্যান্ট। আর এরপর ব্রাইস আবার নিজের গল্প বলা শুরু করে যে আমি ডিম খেতে মোটেও পছন্দ করি না, কিন্তু জুলিদের বাড়িতে অনেক মুরগি রয়েছে। অ্যাকচুয়ালি জুলিদের ব্যাপারে একটু বলি, ধরো একটা পরিপাটি বাড়ি থাকে, সম্ভ্রান্ত ফ্যামিলি, তার পাশে দেখা যায় যে একটু গৃহস্থ টাইপ ফ্যামিলি থাকে। জুলিরও এরকম গৃহস্থ টাইপ ফ্যামিলি, জমি জমা টাকা পয়সা আছে কিন্তু থাকে নোংরা টোংরা আর কি, মুরগি টুরগি পালে এরকম। তো জুলি প্রতিদিন ওর জন্য ডিম দিয়ে যেত, যেটা ওর মোটেও ভালো লাগতো না। কিন্তু একদিন স্কুলের সায়েন্স এক্সিবিশন যখন ছিল জুলি তখন তার প্রেজেন্টেশনে জানায় যে ডিম থেকে কিভাবে বাচ্চা জন্ম নেয়, এবং ওই জুলি ওই প্রেজেন্টেশনে ফার্স্ট হয়ে প্রাইজ মানিও নেয়। কিন্তু এটা আমার কাছে হিংসা লেগেছে, মোটেও ভালো লাগেনি। আর তারপর আমরা দেখতে পাই রাতে যখন ব্রাইস তার ফ্যামিলির সাথে ডিনার করছিল তখন ব্রাইসের বাবা যে আরো অ্যারোগ্যান্ট, সে বলে আমাদের একটা রোস্টার লাগবে, মানে মোরগ টাইপের একটা কিছু। তো এই জন্য সে ব্রাইসকে বলে তুমি জুলিকে জিজ্ঞাসা করো যে ওদের কাছে বিক্রি করার মতো কোনো মোরগ আছে কিনা। তো ব্রাইস তো জুলির সাথে কথা বলতে চায় না, আর এই কারণে সে ওর বন্ধু নিয়ে জুলিদের বাড়িতে লুকিয়ে উকি মারে, কিন্তু কোথাও মোরগ দেখতে পায় না। আর এর জন্য ওর বাবার কাছে গিয়ে জানায় জুলিদের বাড়িতে কোনো মোরগ নেই। বাট ব্রাইসের বাবা তখন বলে আমার কাছে মনে হয় না জুলিদের ডিম হাইজেনিক, আই মিন স্বাস্থ্যসম্মত না ওদের বাড়ির ডিম। আর এই কারণে সে ব্রাইসকে বলে তুমি আজকে জুলিকে বলে দিবে যে এখন থেকে আমাদের ওদের ডিম আর দরকার নেই। কিন্তু ব্রাইস তো জুলির সাথে কথা বলে না, আর এই কারণে জুলি যখন ডিম দিতে আসতো ব্রাইস সেই ডিম রেখে ডাস্টবিনে পরে ফেলে দিত। আর এদিকে জুলি তার গল্প বলে আমার সায়েন্স প্রেজেন্টেশনের জন্য ডিম থেকে কিভাবে মুরগির বাচ্চা জন্ম নেয়, কিভাবে তাপ দিতে হয়, বাচ্চা ফোটানোর কাজ করতে হয়, এই প্রজেক্টটা আমি বেছে নিয়েছিলাম এবং এই প্রেজেন্টেশনে আমি ফার্স্ট প্রাইজও পেয়েছিলাম। আর তারপরে থেকে আমাদের মুরগির যে ডিম দিত সেগুলো থেকে বাচ্চা ফোটানো শুরু করি, আমাদের বাড়ি আরো অনেক বেশি ডিম হতে শুরু করে। আর আমাদের এত ডিমের তো প্রয়োজন ছিল না, তাই আমি ডিমের বিজনেস করা শুরু করি এবং আমি ব্রাইসদের বাড়িতেও ডিম দিতে যেতাম। তো কিন্তু এর মধ্যে একদিন ব্রাইস জুলিকে জিজ্ঞাসা করে তুমি এখন স্কুল বাসে আসো না কেন। অ্যাকচুয়ালি জুলির পছন্দের গাছ কেটে ফেলার পরে জুলি আর কখনো স্কুল বাসে যায়নি। তবে এই প্রশ্ন করার ফলে যেটা হয় জুলির মনে হয় ব্রাইস হয়তো তাকে পছন্দ করা শুরু করেছে। আর তারপর থেকে জুলি আবারও ব্রাইস কিনে ভাবতে শুরু করে। কিন্তু একদিন ব্রাইস যখন তার বাড়ির থেকে ময়লার প্যাকেট নিয়ে, যেটার মধ্যে অবশ্যই জুলির ডিমও ছিল, সেটা ডাস্টবিনে ফেলার মতো যাচ্ছিল, জুলি তখন ব্রাইসের বাড়ির সামনে আসে। তো জুলিকে দেখে ব্রাইস তো ভয় পেয়ে যায়, কারণ ওটার মধ্যে ডিম রয়েছে। তো জুলি যখন ডিম দেখতে পাওয়ার অনেক খারাপ লাগে। তো ব্রাইসের উত্তরে বলে আমার বাবার কাছে মনে হয় তোমাদের বাড়ির পরিবেশ খুব অস্বাস্থ্যকর এবং তোমাদের বাড়ির ডিমও অস্বাস্থ্যকর হবে, কারণ তোমাদের বাড়িতে কোনো বাগান নেই, আবো নোংরা পরিবেশ, তো এই কারণে তোমাদের বাড়ির ডিম আমরা খাই না, চিন্তা করো। তো এই কথা শুনে জুলি অনেক কষ্ট পায়, তার অনেক খারাপ লাগে। আর এরপর ব্রাইস বলা শুরু করে আমি যখন একদিন জুলিদের বাড়িতে উকি দেই আমি দেখতে পাই আমার দাদা জুলির সাথে ওদের বাগানে কাজ করছে। এটা দেখে আমার খুব রাগ হয়। কিন্তু রাতে দাদা যখন আমার কাছে আসে এবং বলে যে জুলি আমাকে ডিমের ব্যাপারে বলেছে যে তুমি ডিমটা নিয়ে কি ব্যবহার করেছো, কিন্তু তোমাদের এখন যে বয়স
এই বয়সেই তোমাদের ব্রেন ডেভেলপ হয়। তুমি অ্যারোগেন্ট হবে, ভালো মানুষ হবে না খারাপ মানুষ হবে সেটা এই বয়সেই নির্ধারণ হয়। তোমার ভেতরে যে খারাপ বিষয়গুলো রয়েছে সেগুলো তোমাকেই চ্যালেঞ্জ করতে হবে, ফেস করতে হবে বা একসেপ্ট করে নিতে হবে। তো এরপর দেখা যায় পরের দিন ব্রাইস জুলির কাছে যায় এবং তার কাছে ক্ষমা চায় যে আসলে আমার ওটা বলা ঠিক হয়নি ডিমের ব্যাপারটা, বাট জুলি ওকে ক্ষমা করে না। আর এরপর রাতে যখন ব্রাইস তার পরিবারের সাথে বসেছিল তখন ব্রাইসের বাবা তার দাদাকে বলে আপনার জুলিদের বাড়িতে যাওয়া উচিত নয়, ছোট লোকদের বাড়িতে যান কেন? বাট ব্রাইসের দাদা বলে হ্যাঁ আমি ওদের বাড়িতে বাগান পরিষ্কারে সাহায্য করি, ওদের অবস্থা খুব একটা ভালো নয়। জুলির বাবা যা ইনকাম করে তা জুলির চাচার পেছনে লেগে যায় কারণ জুলির চাচা প্রতিবন্ধী। কিন্তু ব্রাইসের বাবা তখন বলে এইটা ওদের বংশগত সমস্যা, ডিএনএ সমস্যা, ওদের বংশই পাগলের। কিন্তু এই কথা শুনে জুলির মা অনেক রেগে যায় এবং সেখান থেকে উঠে যায়। আর এরপর রাতে যখন ব্রাইস তার দাদাকে জিজ্ঞাসা করে এই কথা শুনে মা রেগে গেল কেন, তখন ব্রাইসের দাদা বলে তোমার যখন জন্ম হয়েছে তোমার গলায় টিউব আটকে গিয়েছিল, সঠিক সময় বের করা না হলে তুমিও আজকে জুলির চাচার মতো প্রতিবন্ধী হতে পারতে, আর এর জন্য তোমার মা সবসময় এই টাইপের মানুষদেরকে অনেক ভালোবাসে। তো যাই হোক এই কথা শুনে ব্রাইসের খুব খারাপ লাগে, সেভাবে আমিও তো জুলির চাচার মতো হতে পারতাম। তো যাই হোক এরপর আবার জুলি তার ভাষায় গল্প বলা শুরু করে। যখন ব্রাইস বলেছে আমাদের বাড়ির অস্বাস্থ্যকর পরিবেশের কারণে ওর বাবা আমাদের আর ডিম খাবে না, তখন আমি আমার মায়ের সাথে কথা বলি আর আমি জানাই আমাদের বাগান আমি পরিষ্কার করবো, আর আমি বাগান পরিষ্কারের কাজ শুরু করি। আর কাজের সময় ব্রাইসের দাদাও আমার কাছে আসে কারণ সে আমার পত্রিকায় ছবি দেখেছিল এবং সে এসে আমাকে বলেছিল তার স্ত্রী যদি আজকে বেঁচে থাকতো সে আমাকে দেখে অনেক খুশি হতো এবং আমাকে দেখে নাকি তার স্ত্রীর কথা মনে পড়ে, সে এরকম অনেক সংসারী কাজের একটা মেয়ে ছিল। তো এরপর আমরা দেখতে পাই ব্রাইসের দাদা রেগুলার জুলিকে সাহায্য করতে শুরু করে আর তখন থেকে জুলি আর ব্রাইসের দাদার মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। তো যাই হোক জুলি কিন্তু এখন মোটেও আর ব্রাইসকে আগের মতো পছন্দ করে না, পাত্তাই দেয় না, মানে ওর মন থেকে উঠে গিয়েছে। সিরিয়াসলি ব্যাপারটা এরকমই হয়। তো লেবু বেশি চিপড়ালে তিতা লাগে, তারপরে হচ্ছে বেশি টানাটানি করলে হাতে ব্যথা লাগে, তখন মানুষ ছেড়ে দেয়। প্রেমের বিষয়টা এরকমই। কিন্তু মানুষের একটা নীতি কি, তুমি একজন মানুষকে যত ইগনোর করো সে যতক্ষণ তোমার পিছে ঘুরবে ভালো লাগে, কিন্তু পিছু ঘোরা বাদ দিলে তুমি তখন তাকে মিস করা শুরু করবে। তো ব্রাইসের ক্ষেত্রে এটাই হয়, ব্রাইস এখন খুব মিস করছে জুলিকে আর এই কারণে ব্রাইস এবার উল্টো জুলির পিছু নেওয়া শুরু করে। যখন জুলি ক্লাসে থাকে ব্রাইস শুধুমাত্র জুলির দিকেই তাকিয়ে থাকে আর এটা ব্রাইসের এক বন্ধু খেয়াল করে এবং ক্লাস শেষে ব্রাইসকে লাইব্রেরিতে নিয়ে যায় এবং এই ব্যাপারে যখন জিজ্ঞাসা করে ব্রাইস তখন তার বন্ধুকে জানায় আমি হয়তো জুলিকে পছন্দ করা শুরু করেছি, জুলির জন্য হয়তো আমার ভেতরে ফিলিংস তৈরি হয়ে গিয়েছে। এটা শুনে ব্রাইসের বন্ধু অবাক হয়ে যায় এবং বলে তুই একটা সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলে আর ওদের মতো গৃহস্থ নোংরা ফ্যামিলি যাদের বাড়ির পাশ দিয়ে গেলেই গন্ধ আসে তাদের ফ্যামিলির মেয়েকে কিভাবে ভালোবাসতে পারিস? তোমরা হয়তো রিলেট করতে পারছো বাংলাদেশের সাথে ব্যাপারটা নিয়ে, মানে বাংলাদেশেও কিন্তু এরকম বাড়ি ঘরের উপর বা ফ্যামিলির উপর বংশীয় কারণে অনেক কিছুই হয়, ভালোবাসা ছাড়তে হয়। তো যাই হোক এখানে ওর বন্ধু আরো বলে যে তুই না ওকে ঘৃণা করতি। ব্রাইস তখন বলে দেখ জুলির চাচার অবস্থা ভালো নয়, ওরাও কিন্তু বড় লোক, ওদের যা ইনকাম ওর চাচার চিকিৎসায় চলে যায়। ব্রাইসের বন্ধু তখন বলে জুলিও তোর চাচার মতোই প্রতিবন্ধী, জুলিকে তোমার সুস্থ স্বাভাবিক মনে হয় না। এই কথা শুনে ব্রাইসের এবার খুব রাগ হয় কিন্তু সে তার বন্ধুকে বুঝতে দেয় না, সে তার বন্ধুর কথায় সায় দেয় হ্যাঁ হতে পারে। আর এরপর আমরা দেখি জুলি তার আবার নিজের গল্প বলা শুরু করে। জুলি বলে আমি যখন আমার আঙ্কেলের জন্মদিনে গিয়েছিলাম তখন আমার আঙ্কেল আমার সকল ছবি অনেক যত্ন সহকারে রেখে দিয়েছিল, দেখছিল। আমার আঙ্কেল আমাকে অনেক ভালোবাসে আর এরপর আঙ্কেলের সাথে আমি আইসক্রিম খেতে থাকি কিন্তু আমার আঙ্কেলের আইসক্রিম মাটিতে পড়ে যায় আর এই কারণে আমার আঙ্কেল অদ্ভুত আচরণ শুরু করে, কিন্তু পুরো কন্ট্রোল হারানোর আগে আমি আঙ্কেলের জন্য আরেকটা আইসক্রিম নিয়ে এসেছিলাম আর আঙ্কেল আমার আইসক্রিম পেয়ে অনেক খুশি হয়েছিল। তো এরপর জুলি যখন বাড়িতে ফিরে যায় তখন তার মা বলে ব্রাইসের বাবা মা আজকে আমাদেরকে ডিনার ইনভাইট করেছে। আর এরপর জুলি তার স্কুল ফ্রেন্ডের কাছে এই কথা বলে যে ব্রাইসের বাবা মা আমাদেরকে আজকে ডিনার ইনভাইট করেছে। বাট তখন জুলির বেস্ট ফ্রেন্ড বলে আমিও একটা জিনিস খেয়াল করেছি, ব্রাইস বারবার ঘুরে তোমাকে দেখছিল, মনে হয় ব্রাইস তোমাকে পছন্দ করে এবং ওই হয়তো ইনভাইটটার আয়োজন করেছে। তো এই কথা জুলির কাছে খুব অদ্ভুত লাগে যে ছোটবেলা থেকে ঘুরছি পাত্তা দিচ্ছে না, হঠাৎ করে কি হলো। আর এগুলো কিন্তু আগের ঘটনা, মানে কাহিনী কয়েক ঘন্টা বা কয়েকদিন আগ পিস করে, এটা কিন্তু আগের ঘটনা। ওই যে তোমার ওই যে ব্রাইজের সামনে যে ব্রাইজের বন্ধু বলল জুলি পাগল বা তোমার প্রতিবন্ধী, তার আগের ঘটনা এটা। তো জুলি তখন তার ফ্রেন্ড কিনে যায় লাইব্রেরিতে আর ওইটা ছিল সেই মুহূর্তে যখন ব্রাইস তার বন্ধুর সাথে কথা বলছে যে আমি জুলিকে পছন্দ করি, কিন্তু ব্রাইসের বন্ধু তাকে বলেছিল যে জুলি ওর আঙ্কেলের মতো প্রতিবন্ধী। ব্রাইসের কাছে এটা ভালো না লাগলো, ব্রাইস কিন্তু বলেছিল যে হ্যাঁ হতে পারে এবং সেখান থেকে চলে যায়। কিন্তু ব্রাইস আর ব্রাইসের বন্ধুর কথা কিন্তু ওই সময় জুলি এবং তার বান্ধবী শুনেছিল। তবে তারপরও রাতে জুলি পুরো ফ্যামিলি ব্রাইসের বাড়ির ডিনারে যায় আর সেখানে ব্রাইস জুলির সাথে কথা বলার চেষ্টা করে। বাট জুলি তখন ব্রাইসকে বলে তুমি আমার সাথে কথা বলার চেষ্টা করো না, তুমি লাইব্রেরিতে তোমার বন্ধুকে বলেছো আমিও আমার আঙ্কেলের মতো প্রতিবন্ধী না। তো এই কথা শুনে ব্রাইস খুব লজ্জা পায়। আর এইদিকে ব্রাইসের বাবা জুলির ফ্যামিলিকে দেখে অনেক বিরক্ত, মানে অ্যাকচুয়ালি ব্রাইসের বাবা একটু বড় লোকরা একটু এরকমই হয়, বিশেষ করে যারা পূর্বের ধনী তারা একটু বেশি অ্যারোগেন্ট, বেশি আভিজাত্য হয়, কারণ তারা কখনো দারিদ্রতা বা সাধারণ অবস্থা ফেসই করেনি। তো এই জন্য তারা প্রচুর অ্যারোগেন্ট হয়। আমার ব্যক্তিগত লাইফের অভিজ্ঞতা থেকে বলছি, ভিডিওর লাস্টে আমি বলবো না কাহিনীটা যে কেন বলছি। তো যাই হোক এখানে জুলির সাথে তার যমজ দুই ভাই এসেছিল, বড় দুই ভাই, ওরা দেখতেও হ্যান্ডসাম, বেস্ট ইন্টেলিজেন্টও ছিল। কিন্তু ব্রাইসের বাবার কাছে মনে হয় ওরা পড়ালেখা করে না 420, কারণ ওদের আর্থিক অবস্থা ভালো নয়। কিন্তু জানা যায় ওরা দুজন অনেক ভালো ছাত্র, ভালো কলেজেই পড়ে এবং
ভবিষ্যৎ উজ্জ্বল, মানে জুলির ফ্যামিলি আর কিছু না পারলেও সন্তানদের পড়ালেখা করাচ্ছে। কিন্তু ব্রাইস তার বাবার কথাই বুঝতে পারে যে ওর বাবা অ্যাকচুয়ালি একটা অ্যারোগেন্ট, খুবই বাজে একটা মানুষ, এবং ব্রাইস নিজেও সেরকম একটা মানুষ হচ্ছে। তো পরের দিন স্কুলের একটা প্রোগ্রাম অ্যানাউন্স করা হয় যে স্কুলের এক একটা করে ছেলে ছাত্র স্টেজে যাবে এবং নিচে যে ছাত্রীরা রয়েছে তারা তাদের সাথে ডেটে যাওয়ার জন্য নিলাম করবে। মানে আইপিএল এর ক্রিকেটে যেমনটা নিলাম হয় এরকম নিলাম হবে, এবং যত টাকা উঠবে সেই টাকা একটা প্রতিবন্ধী বা এতিমখানায় ডোনেট করা হবে। সিস্টেমটা দেখো, মেয়েরা উঠবে, মেয়েদের জন্য আবার ছেলেরা বিট করবে। সিরিয়াসলি তুই ভাবতে পারছো আজ থেকে 75 বছর আগের কথা। তো যাই হোক, এরপর সেই দিন আসে যেদিন স্কুলে ছেলেদের সাথে ডেটে যাওয়ার জন্য মেয়েরা নিলাম করবে। তো স্টেজে ব্রাইজও আসে, আর নিচে সে জুলিকে বসে থাকতে দেখে। কিন্তু ব্রাইসের আগে অনেক একটা ছেলে আসে, যে ছেলেটা অনেক ইন্টেলিজেন্ট, ভালো ছাত্র, কিন্তু দেখতে ভালো ছিল না। তো এই কারণে কোনো মেয়ে ওকে বিট করে না, ওর সাথে ডেটে যেতে রাজি হয় না। কিন্তু জুলি তখন এই ছেলেটির সাথে যাওয়ার জন্য ডেট বা বিট করে, অর্থাৎ জুলি এই ছেলেটির সাথে ডেটে যাবে। আর এরপর যখন ব্রাইসের বিডিং শুরু হয় তখন স্কুলের সবচেয়ে ধনী পরিবারের মেয়ে এত বেশি বিট করে নিলাম করে যে আর কেউ কিছু বলতেই পারে না। তার মানে ব্রাইসকে এখন এই মেয়েটির সাথে ডেটে যেতে হবে। তো এরপর সবাই ডেটে যায়। তো ব্রাইস ওই মেয়েটির সাথে কথা বললো, সে বারবার জুলিকেই দেখছিল, এবং কথা বলতে বলতে ব্রাইস এক পর্যায়ে থাকতে পারে না, সে উঠে গিয়ে জুলির হাত ধরে এবং কিস করার জন্য এগিয়ে যায়। বাট জুলি এবার ওর হাত ছাড়িয়ে নিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু ব্রাইস জুলির পিছু নিয়ে তার বাড়ি অব্দি যায়, কিন্তু জুলি কোনো কথা বলে না। আর জুলি তখন আমাদেরকে জানা ওই সময় তার কি মনে হয়েছিল। অ্যাকচুয়ালি যখন স্কুলের প্রোগ্রামে ছেলেদেরকে বিট করা হবে তখন ওর বান্ধবী বলেছিল ব্রাইসের জন্য তো অনেক বেশি টাকার বিট উঠবে, তোরও প্রস্তুতি নিয়ে বিট করা উচিত, টাকা পয়সা জমা। কিন্তু জুলি তো ব্রাইসের উপর রেগে রয়েছে, কথা বলতে চায় না। তবে তারপরেও মনে মনে তো ভালোবাসে, সবসময় ব্রাইসের কথাই ভাবে। তো এই জন্য টাকা পয়সাও মোটামুটি একটু জমায়, এবং একটা বাড়ির বাগান পরিষ্কার করেছিল প্রতিবেশীর, সেও জুলিকে পেমেন্টের টাকা দেয়। তো এখন জুলির কাছে বিট করার জন্য মোটামুটি টাকা রয়েছে। কিন্তু ওই ধনী মেয়েটা আসে হচ্ছে ইভেন্টের আগে, এবং সে জানে যে ব্রাইস জুলিকে পছন্দ করে, হয়তো বা জুলি ব্রাইসকে পছন্দ করে। তো সে বলে তুমি জিততে পারবা না যত টাকাই হোক না কেন। আর এই কারণে সে ব্রাইসের জন্য অনেক বেশি টাকা দিয়ে বিট করে। তো এই জন্য মেয়েটা আগেই প্রস্তুতি নিয়ে রেখেছে, যত টাকাই হোক ব্রাইসকে আমি জুলির সাথে বিট করতে দিব না। তো ইভেন্ট শুরু হয়। জুলি করে কি, তার অল্প টাকা, সে ওই ছেলেটার উপর বিট করে যাকে কেউ বিট করেনি, কোনো মেয়ে বিট করেনি। তো সবাই যখন বিট করছিল তখন ব্রাইস জুলির অপেক্ষা করছে, এবং জুলির কাছে আসে। ব্রাইস যখন জুলিকে কিস করবে তখন জুলি ভাবে ছোটবেলা থেকে এই কিসের জন্যই তো আমি অপেক্ষা করছি, কিন্তু এই কিসটা এত অসাধারণ হতে পারে না, মানে অসাধারণ ভাবে কিসটা হওয়া উচিত। তো এই কারণে জুলি ব্রাইসের হাত ছাড়িয়ে সেখান থেকে বাড়িতে চলে যায়। আর তারপর বাড়িতে গিয়ে জুলি কিন্তু কান্নাকাটি করে। তো পরের দিন জুলি দেখে তার বাড়ির সামনে পুরো বাগানটা পরিষ্কার করা হয়ে গিয়েছে, এবং ব্রাইস গর্ত করছে। তো জুলি ওর বাবাকে জিজ্ঞাসা করে, বাবা আমাদের বাড়ির সামনে ব্রাইস কি করছে? জুলির বাবা বলে, আসলে আমি ওকে পারমিশন দিয়েছি। তো এরপর জুলি যখন বাড়ি থেকে বের হয় তখন দেখে ব্রাইস গর্ত করে জুলির পছন্দের সেই বটজাতীয় একটা গাছ লাগাবে, যে গাছে উঠে জুলি সব সময় শহরের সৌন্দর্য দেখতো, কিন্তু সেটা কেটে ফেলা হয়েছিল। তো এখানে ব্রাইস জুলিকে বলে, আমরা হয়তো এখানে বসতে পারবো না, কিন্তু গাছ বড় হতে হতে আমাদের সন্তানরা হয়তো তোমার মতো এই গাছের উপর বসে শহর দেখবে। তো এই কথা শুনে জুলির মনে যত রাগ অভিমান ছিল সব শেষ হয়ে যায়, এবং দুজনে মিলে সেই গর্তে গাছ লাগায়। আর তারপর জুলি বলে, এতদিন আমরা একে অপরের কাছাকাছি ছিলাম, কিন্তু কখনোই ভালোভাবে কথা বলিনি, কিন্তু যখন আমরা গাছ লাগাচ্ছিলাম আমাদের একে অপরের হাতের স্পর্শ হয়, এবং আমরা একে অপরের দিকে তাকিয়ে মুচকে হেসেছিলাম, এবং এরপর থেকে আমরা সারা জীবন একসঙ্গে থাকবো, একসঙ্গে বাঁচবো, একসাথে মরবো, এই শপথ করেছিলাম। আর এরই সাথে এই অসাধারণ রোমান্টিক সিনেমাটি শেষ হয়ে যায়। কিন্তু দুর্ভাগ্যবশত এই ধরনের সিনেমা কেউ পছন্দ করে না এখন। অনেকেই বলে যে র্যান্ডম ভিডিও চ্যানেলে বা অমুক চ্যানেলে ভালো সিনেমা আসছে না, অমুক আসছে না। ভাই, র্যান্ডম ভিডিও চ্যানেলে 1,500-এর উপর সিনেমা এক্সপ্লেন হয়েছে, সেভেজও 500-600। এত ভালো সিনেমা কই থেকে আসবে? অনেক চ্যানেল আছে ভালো সিনেমা এক্সপ্লেন করছে, তুমি খেয়াল করে দেখবে ওগুলো হয়তো 2-3 বছর আগে আমরা এক্সপ্লেন করে ফেলেছি, এরকমও হয়েছে অনেক। আসলে হয় কি, এক এক সময় এক একটা চ্যানেল, এক এক সময় এক একটা পার্সন বা ইউটিউবারের হাইপ থাকে। এটা আমার প্রাইম টাইম না, আমি এখন যাই দিব না কেন, যত ভালো সিনেমাই দিই কেন ওইটা ভিউ হবে না, এবং ওইটা নিয়ে আমার মোটেও এখন আর কোনো কথাও বলার নেই। আমি যথেষ্ট ভালো একটা কেরিয়ার পার করছি। তোমাদের যতজনের ইচ্ছা থাকার আমার সাথে থাকো, এবং তোমরা যদি মনে করো যে আমাকে আর ভাল লাগে না, আমার এক্সপ্লেন ভাল লাগে না, এটা বলার অধিকার তোমাদের অবশ্যই আছে। এক্সপ্লেন আমি এর চেয়ে বেশি কি করতে পারি? আমি যা ছিলাম আমি তাই আছি, আমি তাই চেষ্টা করছি, এবং আমি এভাবেই হয়তো থাকবো। একটা চ্যানেলে সিনেমা আসবে, সব সিনেমাই ভালো আনতে পারবো আমি, সবসময় ভালো সিনেমা আমি সিলেক্ট করতে পারবো। একটা খারাপ সিনেমা আসলে সকল হেড দেবে, আবার একটা ভালো সিনেমা আসলে দুনিয়ার সকল ভালোবাসা কমেন্টে দিয়ে দিবে। এইভাবে তো আসলে দুনিয়া কাজ করে না। ফুটবলার, ক্রিকেটার বা নায়ক নায়িকা তারা সবসময় কখনো তোমাকে হিট জিনিস উপহার দিতে পারে না, কিন্তু যখন ওই নায়ক নায়িকা বা খেলোয়াড় হিট থাকে তখন তাকে দেখলেই ভালো লাগে। তো আমার ওই প্রাইম টাইমটা নাই। তো আর তাছাড়া চ্যানেলেরও বয়স হয়ে গিয়েছে, এবং কোনো ভিডিওতে যদি মানুষ অনেক ভিউ দেখে সবাই করে কি ওটার মধ্যে হুমড়ি খেয়ে পড়ে যে না ভালো হচ্ছে, মানে ভিউ দিয়ে মূলত বিবেচনা করা হয়। কিন্তু আমাদের কন্টেন্ট আগেও যা ছিল এখনো তাই আছে, কন্টেন্টের কোনো চেঞ্জ হয় নাই। উপরন্তু আগে সিনেমা শর্ট হতো, এখন সিনেমা আমরা বড় করে তৈরি করি, বড় এক্সপ্লেন করি। সিনেমা এক্সপ্লেনের মানও একই রকম রয়েছে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে কি, সবারই একটা টাইম থাকে। আমি এখন যা করছি পুরোটা বোনাস,
মনে করো রিটায়ারমেন্ট হয়ে গিয়েছে আমার 23-এ, এখন 2 বছর ধরে যে র্যান্ডম ভিডিও চ্যানেল বা এইসব চ্যানেল চলছে তাই বেশি, এবং এরকম ধুকে ধুকে ইনশাল্লাহ 30 সাল পর্যন্ত চলবে, এতটুকু আস্থা বিশ্বাস আমার আছে ইনশাল্লাহ। তো আমি বিদায় নিচ্ছি, তবে তারপরেও তোমাদের যদি কোনো সিনেমা সাজেশনস থাকে আমাকে জানাতে পারো, সমস্যা নেই। আল্লাহ হাফেজ।